প্রিয় দর্শক, ভিশন 24 টেলিভিশন চ্যানেলের আলাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিনা চৌধুরী। দর্শক, বাংলাদেশে বইছে নির্বাচনী হাওয়া। জুলাই পরবর্তী সময়ের এই নির্বাচন বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে এই নির্বাচনে ভোটার হয়েছেন 4 কোটি নতুন ভোটার, যারা তাদের জীবনের 15টি বছর একমাত্র আওয়ামী লীগের শাসনই দেখেছে। কি নিয়ে তারা এই নির্বাচন করছে, তাদের সামনে আসলে কি আইডিওলজিটা আছে, এসব নিয়ে আজকের আলোচনা। আমাদের সাথে যুক্ত হয়েছেন ভিশন 24 টেলিভিশন চ্যানেলের চিফ এডিটর গাজী সালাউদ্দিন মাহমুদ মিম। মিমকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি আমাদের আলোচনা অনুষ্ঠানে। মিম, তোমাকে আমি প্রথমেই যে প্রশ্নটি করব সেটা হচ্ছে, জুলাই আন্দোলনের পর এই নির্বাচনটি কেন খুব গুরুত্বপূর্ণ? ধন্যবাদ, আপনি একটি চমৎকার কোশ্চেন করেছেন। একটা জিনিস, আমাদের এই অঞ্চলের মানুষ মানে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক আগের থেকে, আপনি জানেন যে সে অনেক আদিকাল থেকেই গণতন্ত্র মনা। আমরা কিন্তু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এবং 1970 সালের দিকে আমরা তাকাই, 1970 সালের নির্বাচনের ফলাফল মেনে না নেওয়াই কিন্তু স্বাধীনতা যুদ্ধের শেষ আপনার স্ফুলিঙ্গ যেটা বলে সেটা ছিল। রাইট। তো 1971 সালে শেখ 70 সালে মুজিবুর 70 রহমানের 70 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, এবং সেই প্রত্যাশা পূরণ না হওয়াতেই আমাদের আন্দোলনটি দানা তুঙ্গে বাঁধে, পৌঁছেছিল, মানে চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ে যায়। চূড়ান্ত তার মানে পর্যায়ে হচ্ছে এই গিয়েছিল। আমাদের অঞ্চলের মানুষের কিন্তু এই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা কিন্তু প্রখর। এবং প্রখর। পরবর্তীতে আমরা যখন স্বাধীন হই, স্বাধীন হওয়ার পরে আপনি জানেন যে 1972 সালে 16ই ডিসেম্বর থেকে আমাদের সংবিধান প্রণয়ন হয়, মানে সংবিধানে আমাদের প্রণীত নতুন সংবিধানের আওতায় দেশ শাসন শুরু হয়। এবং সেই সংবিধানের আওতাতেই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7ই মার্চ। হুম। এবং প্রথমেই কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু হোঁচট খায়। তখন আওয়ামী লীগের নিশ্চিত বিজয় জানা সত্ত্বেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে এবং সেই কারচুপির কারণে কিন্তু মানুষ আবারও হোঁচট খায় এবং পরবর্তীতে আমরা 3 বছর পরে সেই গণতন্ত্রের হত্যা, বাকশাল ইত্যাদি ইত্যাদি দেখি। দীর্ঘ রাইট। একটা পরিক্রমার মধ্য দিয়ে 90 সালে আমরা আবার একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে আবার একটি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করি এবং 91 সালে একটি নির্বাচনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। কিন্তু রাইট। পরবর্তীতে নানা কারণে মানে নানা রাজনৈতিক অস্থিরতা, নানা ধরনের উপকরণের উপস্থিতির কারণে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত সেই গণতন্ত্রের যাত্রা আমাদের ব্যাহত হয়। হুম। এবং 2008 সালে যখন নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আসে, আমরা দেখি যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা বিলুপ্ত করা হয় এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, আমাদেরকে বাংলাদেশের মানুষদের গণতন্ত্রকে আসলে হত্যা করা হয়। 2014, 2018, 2024 আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জনকে নির্বাচিত হতে দেখেছি, রাতে ভোট হতে দেখেছি, যেগুলো আসলে পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। তার মানে গণতন্ত্রের হত্যা আমরা দেখেছি। এই সেটাই। জুলাই আন্দোলনটা কিন্তু ছিল প্রথমে কিন্তু কোটা বিরোধী আন্দোলন, কিন্তু পরবর্তীতে গণতন্ত্রের আকাঙ্ক্ষার আন্দোলনের রূপ নেয় রাইট। এবং 5ই অগস্ট কিন্তু সেটাই হয়। এবং 5ই অগস্টের পরে খুব সম্ভবত 9 তারিখে যে নতুন সরকার গঠিত হয়, তারা কিন্তু প্রথমে প্রতিশ্রুতি দেয় আমরা একটি নির্বাচন করব এবং নির্বাচনের আগে আমরা কিছু সংস্কার করব, হুম। যে সংস্কারগুলো মূলত গণতন্ত্রকেই রক্ষা করবে। হুম। অর্থাৎ সেই কারণে এই যে দেখেন বাংলাদেশের বয়স 55 বছর হয়ে গেছে, 55 বছরে আমাদের সেই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা আমরা সেখানে পৌঁছাতে পারিনি। মানুষ আশা করছে যে এইবার হয়তো তারা সেই গণতন্ত্রের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে। লক্ষ্যে। সেই কারণে এবারে নির্বাচনটা অন্য যে কোনো সময় নির্বাচন থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ তোমাকে। আমি তোমার কথার সূত্র ধরেই যে প্রশ্নটি করতে চাচ্ছি যে, জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের সংস্কারের জন্য যে কমিটিগুলো হয়েছিল, সেই কমিটিগুলো আসলে কতটা সক্রিয় থাকতে পেরেছে এবং কতটা সফল হয়েছে বলে সাংবাদিক মহলে মনে হয়? আচ্ছা, এটা ধরেন সংস্কারের সফলতা ব্যর্থতা সেটা আপনি কিভাবে এখন বলবেন? ধরেন আমরা কি সংস্কার, আমরা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছি। আমরা চেয়েছি যে একটি গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু মতো স্বাধীনভাবে চললেই তো গণতন্ত্রের যাত্রাটা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা হয়। এবং আমরা যদি নির্বাচনটাকে নিরপেক্ষভাবে করতে পারি প্রতি 5 বছর পর পর আমাদের সংবিধান অনুযায়ী, তাহলেই হচ্ছে গণতন্ত্রের যাত্রাটা সুন্দর হয়। এবং গণতন্ত্রের যাত্রা সুন্দর হলে কিন্তু
রাষ্ট্র কিন্তু এগিয়ে যায়। রাষ্ট্র রাইট। এগিয়ে যাওয়া মানে হচ্ছে দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়, কর্মসংস্থান তৈরি হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। সম্মতির জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পেরেছে। হুম যদিও সেখানে অনেক বিএনপি পক্ষ থেকে কিছু নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, তারা হুম। কিন্তু করবে না, কিন্তু এখানে দেখেন একটা জিনিস কিন্তু কি আপনি যদি আমরা সংস্কার বলি বা অন্য কোনো কিছু মধ্য দিয়ে যদি রেষারেষি করি, রেষারেষি করলে কিন্তু আলটিমেটলি নির্বাচন পিছিয়ে যাবে, মানে গণতন্ত্রের যাত্রাটা ব্যাহত হবে। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এখানে কিন্তু ভালো পরিচয় দিয়েছে, তারা কিন্তু অনেক কিছু মেনে নিয়েছে। হ্যাঁ, যেমন তারা এই যে একটা নোট অফ ডিসেন্ট দেওয়ার পরও তারা তারা, হ্যাঁ নির্বাচনে এসেছে এবং সেই কারণেই গণভোটটা হচ্ছে। হ্যাঁ, তো এবং এই তারা বিষয়ে জুলাই তুমি যদি জুলাই একটু, সনদে কিন্তু জুলাই সনদে তারা স্বাক্ষরও করেছে। হ্যাঁ, আমি তোমাকে অনুরোধ করব দর্শকদের জন্য এই যে বিএনপির নোট অফ ডিসেন্ট বিষয়টা এবং গণভোট বিষয়টা নিয়ে কিছু আচ্ছা, একটু নোট অফ বিস্তারিত ডিসেন্ট হচ্ছে, বলার জন্য। ধরেন অনেকগুলো ক্লজ আছে, সেই ক্লজগুলোতে বিএনপি বলছে যে এই ক্লজগুলো আমরা মানি না। যেমন ধরেন দুবার প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন পরপর। পরপর বিএনপি এখন দুবার, ওখানে আছে দুবার প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি কিন্তু তার 31 দফা, যেটা কিন্তু সে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় দিয়েছিল, সেখানেও কিন্তু বিএনপি বলেছিল দুবার, তবে বিএনপি বলেছিল পরপর দুবার। হুম। বাংলাদেশের বাস্তবতায়, শুধু বাংলাদেশ না, ভারতীয় উপমহাদেশের বাস্তবতায় আপনি একেবারেই আমেরিকা কানাডার স্টাইলে গণতন্ত্র তো আশা করতে পারেন না এখনই। কারণ আমাদের মানুষের শিক্ষার হার কতটুকু, আমরা কতটুকু অ্যাওয়ার্ড, এগুলো তো আপনাকে বুঝতে হবে। ভারতের মতো সেটাই। জায়গাতেও, ভারতের দীর্ঘ গণতন্ত্রের জায়গাতেও কিন্তু এখন গান্ধী পরিবারের রাহুল গান্ধীকে দরকার হয় কংগ্রেসের মতো দলকে নেতৃত্ব দিতে। এবং মোদির মতো একটি মৌলবাদী সরকার ক্ষমতায় দীর্ঘদিন ধরে থাকতেও পারে। থাকতেও পারে, হ্যাঁ। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু ছাড় দিয়ে দিয়ে আগাতে হয়। বিএনপিকে আমি একটা জায়গায় অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে ধরেন এই সংস্কার বিএনপি বললো যে আমি মেনে নিলাম সব, সমস্যা হুম নেই, হুম আসন নির্বাচন করো, কারণ আমি তো ক্ষমতা আসছি। হুম। ক্ষমতা আসার পরে সে মানলো না, আপনি কি করতেন? কিছু করতে পারতেন? কিছুই না, করতে পারতেন না। কিন্তু বিএনপি তাদের অবস্থানের ব্যাপারে অকপট। হ্যাঁ, তারা প্রথমে স্পষ্ট করছে আমি এটুকু পারবো, এটুকু পারবো না। হুম হুম। যদি এর মধ্যেও সামনের দিনগুলো আগায়, তাহলে আমি ধরে নিব আমরা গণতন্ত্রের পথে কিছুটা হলেও এগিয়েছি। রাইট। একটা বিতর্কিত বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই। দর্শক, আমরা জানি যে জুলাই বিপ্লব নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। অনেকেই জুলাই বিপ্লবকে বিপ্লব বলে, কেউ অভ্যুত্থান বলে, অনেকে অনেক কিছু বলে। তো এই বিষয়ে আসলে একটা একাডেমিক ডিসকাশন যদি করা যায়, বা আজকে জুলাই বিপ্লব হয়ে গেছে প্রায় ১.৫ বছর। এই ১.৫ বছর সময়ের যে পথ চলা এবং ১.৫ বছর সময়ে আমাদের প্রত্যাশা, প্রাপ্তি এইসবের প্রেক্ষিতে জুলাই বিপ্লবকে কিছুটা মূল্যায়ন আমরা করতে পারি। তো এই পয়েন্টে আসলে কি বলা যায় দর্শকদের জন্য? আসলে একটা গ্রুপ বলছে এটা বিপ্লব, আর একটা গ্রুপ বলছে হচ্ছে এটা অভ্যুত্থান। কারণ বিপ্লব কেন, বিপ্লব যদি হতো তাহলে কি হতো, গঠনতন্ত্র একেবারেই থাকতো না, সংবিধানকে স্টপ করে, যে পক্ষটা বিপ্লবের কথা বলছে তাদের দাবি হচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, গণপরিষদ নির্বাচন করো, সেই গণপরিষদে নতুন সংবিধান প্রণয়ন করা হবে, সেই নতুন সংবিধানের অধীনে আমরা পরবর্তী নির্বাচন হবে। যদি আপনি সেই পথে হাঁটেন, তাহলে কিন্তু আপনার লম্বা সময় লেগে যাবে। রাইট। আর বিপ্লব, বিপ্লব বলে আপনি যদি ধরেন যে ফরাসি বিপ্লব বলেন কিংবা আপনি কিউবার বিপ্লব বলেন, তার সঙ্গে আমাদের এই, আমি যদি বিপ্লবও বলি, এর কিছু মৌলিক পার্থক্য কিন্তু আছে। বিপ্লব ফলে, একটা অনেক। হ্যাঁ, হুম, অনেক, হ্যাঁ, ফলে আমি এটাকে অভ্যুত্থান বলতেই পছন্দ করব বেশি। পছন্দ। এবং দেখেন বি আমরা কিন্তু সেই সংবিধান, আমরা শুধু কি হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, রাইট। এবং একটা জিনিস খেয়াল করেন, বিষয়টা কত ক্রুশিয়াল ছিল দেখেন, 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনের পর এরশাদের পতন হয়েছিল। আহ, বড় দলগুলা দুই জোটের রূপরেখার মোতাবেক 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার প্রতিশ্রুতি ছিল এবং সেটা হয়েছিল। শাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছে, কিন্তু সেই সময় সেই অভ্যুত্থানে কিন্তু এরশাদ পালায় যায় নাই। সেটাই। এই মানে অভ্যুত্থানে কিন্তু, অভ্যুত্থান তো হতেই পারে, হ্যাঁ, পুলিশও পালা যায় না। সরকারের আমি একটু বলি, ভুলভ্রান্তি। পুলিশও পালা যায় না, কিন্তু এবারে কিন্তু দেখেন সরকার প্রধান পালিয়ে গেছেন, তার নেতাকর্মীরা পালিয়ে গেছেন, তার মন্ত্রীরা পালিয়ে গেছেন, ইভেন থানাগুলোর পুলিশরা পর্যন্ত পালিয়ে গেছেন। তার মানে এবারে প্রেক্ষাপটটা কিন্তু অন্যবারের থেকে সম্পূর্ণ আলাদা। ফলে এই যে যে অস্থির সময়ে বাংলাদেশের যাত্রাকে সুসংহত করতে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যথেষ্ট ম্যাচুরিটি পরিচয় দিয়েছে।
এবং আমরা কিন্তু একটি নির্বাচনের সামনে আসছি। এবং আপনারা খেয়াল করবেন, বহুত মহল থেকে বহুতবার বলা হয়েছে নির্বাচন হবে না, নির্বাচন নাই, হ্যান ত্যান হাবিজাবি, এই সরকার দীর্ঘদিন থাকা পায়তারা করতেছে, কিন্তু আলটিমেটলি নির্বাচন নির্বাচনে এক হচ্ছে। সপ্তাহ বাকি কিন্তু। তো এই প্রসঙ্গে আরেকটা কথা আমার মাথায় এলো, সেটা হচ্ছে যে এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদ এবং পুলিশ ডিপার্টমেন্ট এবং এরশাদের দলীয় সমস্ত যারা উচ্চ লেভেলের নেতারা ছিলেন পালিয়ে যাননি, দেশ ছেড়ে যাননি। কিন্তু এবারের জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যেটাই হোক, ইনারা পালিয়ে গিয়েছেন, অনেকেই উচ্চ পর্যায়ের নেতারা পালিয়ে গিয়েছেন, এবং সে কারণেই হয়তো অনেকেই মনে করেন যে এটা আসলে অভ্যুত্থান না, এটা একটা বিপ্লব। তোমার কি মনে হয়? না, শুধু পালিয়ে গেলেই তো অভ্যুত্থান বিপ্লব হবে না। ধরেন বিপ্লব হতে গেলে তো আপনার সংবিধান, আপনি সংবিধান ছুঁড়ে ফেলবেন। ইরানে কি হয়েছিল, সংবিধান চেঞ্জ। আমরা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ছিলাম আগে, এখনো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আছি, আমরা কি পরিবর্তন হয়েছি? আমরা স্বাধীনতার চেতনাটা নিয়েই কিন্তু নিয়েই আসলে কিন্তু আছি। আছি, হ্যাঁ। আবার এখানে এক্সাক্ট। কেউ কেউ আবার ওই যে দেখেন মুক্তিযুদ্ধ এবং 24 নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করে। এই তৈরি করার চেষ্টা যারা করে তারা মূলত একটা অশান্তি তৈরি করার চেষ্টা করে, কারণ দুটো, এটা সাথে ওটা তুলনা, দুটো দুই জিনিস, দুটো দুই সময়ের বিষয়, হুম, হুম। এটা দুই আচ্ছা, সময়ের দাবি। এই বিষয়টা দর্শকদের জন্য আরেকটু বিস্তারিত করে যদি একটু বলো, যারা মনে করে জুলাই আন্দোলনে শেখ হাসিনার চলে যাওয়াটা আসলে স্বাধীনতার পতন, অথবা এটা অত্যন্ত স্বাধীনতা বিরোধী শক্তির একটা উত্থান, তাদের এই বয়ানের যে উদ্দেশ্য, এটা আসলে কি? এটা এটা আসলে আমি বলি, ধরেন 1900, আমরা কি, আমরা যখন এটা অনেকে বলে না দ্বিতীয় স্বাধীনতা, এটাকে ইন্টারপ্রেট কিভাবে করেন? স্বাধীনতা মানে কি, একটাকে স্বাধীন, আমরা রাষ্ট্র হিসেবে স্বাধীন হয়েছি। আর এটা এটা বলতে পারেন আপনি শেখ হাসিনার যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য থেকে আমরা মুক্তি পেয়েছি, সেই সেন্সে স্বাধীন। ফলে একটার সাথে আরেকটা তুলনা করার তো কিছু নাই। তো যারা করছে তারা আসলে তাদের প্রাপ্তিটা কি? মানে এই ধরনের প্রোপাগান্ডা যে জুলাই আন্দোলনে যারা ছিল তারা আসলে স্বাধীনতা বিরোধী, তারা দেশের স্বাধীনতাকে ভুল লুণ্ঠিত করছে, অন্যের হাতে দেশকে তুলে দিচ্ছে, এই ধরনের কথা যারা বলছে তাদের আসলে এম, আসলে তাদের স্ট্যান্ড পয়েন্টটা কি? তারা কেন বলছে? কি প্রমাণ করতে চাইছে? আপনি দেখেন, যারা বলছে তারা কারা, তারা হচ্ছে আওয়ামী সমর্থক এবং কিছু আওয়ামী বুদ্ধিজীবী বলেছিল, কিন্তু এখন বলে না কিন্তু আবার, তারা সেটা বলার চেষ্টা করেছিল। কিন্তু একটা জিনিস দেখেন, এই যে শেখ হাসিনার মানে সময় শেখ হাসিনা সরকারের যে অত্যাচার, বাংলাদেশের উপর যে শোষণ, যে গুম হত্যা, একটা পর্যায়ে যাওয়ার পর প্রকৃতিরও তো একটা বিচার আছে। রাইট, সো রাইট। এখানে ধরেন সবচেয়ে বড় কথা, ওখানে হাসিনা বিরোধী আন্দোলনে কে ছিল না? হুম, এখন কেউ এ ক্রেডিট নেয়, ও ক্রেডিট নেয়, জামাত ক্রেডিট নেয়, জামাত বলতেছে আমরা ছিলাম। একটা জিনিস খেয়াল করেন, অনেকে বলে বিএনপি তোমরা কি করছো, কিছুই করো নাই। কিন্তু বিএনপি গত 15 বছরে এই আন্দোলনটা কিন্তু জিয়ে রেখেছিল। হুম, হুম, ধরেন আপনি একটা বিদ্যুৎ, আপনি একটা বিস্ফোরণ ঘটাবেন, আপনি বারুদের স্তূপ আনলেন, আর হুম, একজন ম্যাচের কাঠি ধরায় সেটা আগুন ধরায় দিল, আপনি হুম, হুম, কোনোটা কি কম বলবেন? ম্যাচের কাঠি হুম। যে ধরায় দিল এটা দেখা যায় কিন্তু, কিন্তু যে দীর্ঘদিন সময় ধরে 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 বারুদটা জমাইছে তাকেও কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে। সেটাই। এই যে তুমি বললে যে দীর্ঘদিন ধরে এই অভ্যুত্থানের জন্য বিএনপিও অনেক ভূমিকা রেখেছে। কিন্তু এই বিষয়ে একটি বিতর্কের কথা আমার মনে হলো। অনেকে বলেন, প্রকাশ্যে বলেন এবং সমালোচনা করেই বলেন যে দীর্ঘ ১৭ বছর তারেক জিয়া দেশের বাইরে ছিলেন, এবং আহ ১৭ বছর আগে তিনি বিএনপির জন্য ততটা উল্লেখযোগ্য কোনো ভূমিকা আসলে রাখেন নাই বলে তারা মনে করতে পারেন না। রেখেছেন এরকম কিছু তারা মনে করতে পারেন না। এইরকম একটা সময়ে তারেক জিয়ার গ্রহণযোগ্যতা আসলে দেশের মানুষের কাছে বিএনপির একজন নেতা হিসেবে কতটুকু বলে তোমার মনে হচ্ছে? একটা জিনিস দেখেন, বিএনপিতে আপনি যদি বলেন পরিবারতন্ত্র, হুম, হুম, বিএনপিতে জিয়া পরিবারের একজন মাত্র সদস্য রাজনীতিতে আছেন এবং তিনি আবার মুখ্য জায়গায় আছেন, তিনি তারেক রহমান। হুম, আওয়ামী হুম, লীগের ভিতর যদি দেখতেন, আওয়ামী লীগে কিন্তু জ্ঞাতি গোষ্ঠী সবাই ছিল, এবং হুম, হুম, সংসদের মধ্যেই সংসদ সদস্য আত্মীয় স্বজন অনেকেই ছিল, হুম, হুম, মন্ত্রী ছিল, বিআইও মন্ত্রী ছিল। ফলে আওয়ামী লীগের পরিবারতন্ত্র আর বিএনপির পরিবারতন্ত্রে কিন্তু কিছু মৌলিক পার্থক্য আছে। হুম, হুম, বিএনপিতে যদি আপনি পারিবারিক সদস্য হিসেবে দেখেন জিয়া পরিবারে, তাহলে শুধুমাত্র তারেক রহমান। এবং আপনি জানেন তো জিয়া রহমানের বৈশিষ্ট্য কিরকম ছিল, তিনি জীবিত অবস্থায়, আমরা কিন্তু এখনো কিন্তু জানি না জিয়া রহমানের ভাইয়ের নাম কি। আপনি জানেন? আপনি জানেন না। না, ইভেন জিয়া আমি জানি রহমানরা না। কয় ভাই বোন সেটাও আমি জানি না।
কিন্তু শেখ হাসিনা আপনাকে জিজ্ঞেস করি জ্ঞাতি গোষ্ঠী সবার নাম বলতে পারবেন, খালাতো ভাই কোনটা সেটাও বলতে পারবেন। So, এই মৌলিক পার্থক্যটা কিন্তু ওখানে আছে। আর তারেক রহমান দীর্ঘদিন ধরে কিন্তু রাজনীতি করছিলেন। হুম সেই তারেক রহমান এখন বয়স কত? 60-এর কাছাকাছি, হুম সম্ভবত 60-এর মতন, 60। এখন এই 60 বছর যদি বয়স হয়, তার 17 বছর সে ছিল বাইরে, তার মানে 20 বছর, তখন তার বয়স ছিল কত? 40। হুম যখন সে চলে যায় 40-42 বছর বয়স ছিল। তার আগেও হুম 5-7 বছর, আপনার মনে আছে কিনা জানি না, যখন বিএনপি 2001 সালে তখন কিন্তু তারেক রহমান ইউনিয়ন পর্যায়ে ভিজিট করা শুরু করেছিলেন। মানে তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের সঙ্গে শীর্ষ পর্যায়ে যে যোগাযোগ, যেটা গণতন্ত্রের উত্তরণে খুবই জরুরি, সেই কাজটা কিন্তু তারেক রহমান শুরু করেছিলেন। হুম এবং আপনাকে আরেকটা জিনিস বলি, যারা বাংলাদেশকে নানাভাবে শোষণ করতে চায়, তারা কি চায়? যে বাংলাদেশে ভবিষ্যতে নেতৃত্বে শূন্যতা তৈরি হোক। নেতৃত্বে শূন্যতা তৈরি হলে ডিভাইডেশন হবে, ডিভাইডেশন হলে শোষণ করা, শাসন করা, যাই বলেন, খুব সুন্দরভাবে করা যাবে। যে কারণে দেখবেন শেখ হাসিনা পরিবারের কথা বলেন, শেখ হাসিনা পরিবারের নেতৃত্বের মতো জায়গা কিন্তু কেউ তৈরি হতে পারে নাই। আপনি জয় কি মনে করেন? আপনি কি জয়কে প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করতে পারতেন? শেখ অনেকে হাসিনার কিন্তু অবস্থায় জয়কে অনেক পছন্দ করে। সেটা অন্য এবং হিসাবে, প্রধানমন্ত্রী হিসেবে সে অনেকে কারা, আপনি যারা আওয়ামী লীগের অন্ধ লোক আছে, আমি তাদের কথা বলছিলাম। তারেক রহমান যখন 111 হলো, 111-এ তারেক রহমানের উপর কিন্তু কম অত্যাচার হয়নি, প্রচুর অত্যাচার। কিন্তু সেটাই। এখানে আমি একটা কথা বলি, হুম, তিনি আমি, আমার মনে আছে হুইল চেয়ারে করে তাকে হ্যাঁ, বিদেশে চলে যেতে হয়েছিল। এবার মানে আমি কিছু হেঁটে গুরুত্বপূর্ণ, প্লেনে ওঠার মতো শারীরিক শক্তিটাও তার ছিল হ্যাঁ, না। তখন তার বিরুদ্ধে অভিযোগ করা হয় কি দুর্নীতি এবং অন্যান্য অনেক কিছুর অভিযোগ আনা হয়। মানি লন্ডারিং মানে বিভিন্ন, এখন আমি দুর্নীতি প্রসঙ্গে একটা কথা বলি। তারেক রহমানের দুর্নীতি প্রসঙ্গ আসলেই বলা হয় খাম্বার কথা। আপনার মনে আছে খাম্বা? হুম খাম্বার ইতিহাসটা আমি বলি। খাম্বা হচ্ছে, বিএনপি যখন 2001 সালে ক্ষমতা আসে, তখন জাতিসংঘের একটা ইউনিট থেকে বাংলাদেশে আর্সেনিক নিয়ে একটা গবেষণা করা হয়। হুম যে আর্সেনিক গবেষণায় বলা হয় বৈদ্যুতিক খুঁটিগুলো হলো কাঠের, এবং এই বৈদ্যুতিক খুঁটিগুলো যখন পোতা হয়েছে তখন আর্সেনিক মিশাই পোতা হয়েছিল, যেন কাঠগুলো হ্যাঁ, নষ্ট না হয়। ফলে আচ্ছা তাদের সাজেশন ছিল এই খুঁটিগুলো রিপ্লেস করে সিমেন্টের খুঁটি বসাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন সিমেন্টের খুঁটির জন্য টেন্ডার হয়। এবং আপনাকে বলি, কাজী সাহেব ছিল, কর্নেল কাজী সাহেব, আপনার মনে আছে কিনা জানি না। কর্নেল কাজী হুম সাহেব আজকের কাগজ পত্রিকার সম্পাদক ছিলেন, মালিক সম্পাদক, এবং আওয়ামী পঞ্চগড়ের লীগের নেতা, কাজী, পঞ্চগড়ের কাজী টি কাজী অ্যান্ড স্টেট কাজী বলে। টি গার্ডেন যার, উনি। হুম সেই কাজী সাহেবের একটা ফ্যাক্টরি ছিল, উনি হলো, আপনার মনে আছে, স্যানিটারি ল্যাট্রিন বানাইতে হয় গ্রামের জন্য, হুম যেটা গ্রামের ভাষায় অনেকে চালা বলে, হুম ওইটার একটা ফ্যাক্টরি ছিল। তখন সে রাতারাতি সেই ফ্যাক্টরিকে কনভার্ট করে খাম্বার ফ্যাক্টরি বানায় ফেললো। মানে সিমেন্টের যেহেতু বড় টেন্ডার আছে সারা দেশে, খাম্বা বসানো হবে, তখন এই খাম্বার টেন্ডার হয়। এবং তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, তিনি একটা কোম্পানি করেন যেটার নাম হয় খাম্বা। এখন এই খাম্বা এবং আরো কয়েকটা কোম্পানি মিলে এই সাপ্লাইটা দেয়। এখন প্রথম বছরে খাম্বা কিন্তু কোনো কাজ পায় নাই। হুম পরবর্তী 4 বছরে টোটাল কাজ হয়েছে, আমি আপনাকে বলি, 880 কোটি টাকার কাজ হয়েছে। হুম 880 কোটি টাকার খাম্বার কাজ হয়েছে মাত্র, লেস দেন 1000 খুঁটি, হুম বৈদ্যুতিক খুঁটি। তার মধ্যে আপনার কাজী সাহেদের খুব সম্ভাবনাটা ছিল জেমকন গ্রুপ। হুম জেমকন গ্রুপ পেয়েছিল 511 কোটি টাকা কাজ। কনফিডেন্স গ্রুপ পেয়েছিল, কনফিডেন্স গ্রুপ নামে একটা গ্রুপ পেয়েছিল 120 কোটি টাকার কাজ। হুম আর খাম্বা বলে আমরা যাকে বদনাম বলি, তারেক রহমানদের বা গিয়াসুদ্দিন আল মামুনের যে কোম্পানিটা খাম্বা, এটা কিন্তু তারেক রহমানের কোম্পানি না। কিন্তু আমি ধরে নিলাম তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রীর ছেলে, তার হুম বন্ধু গিয়াসুদ্দিন আল মামুনই এই কোম্পানিটা, যার পরোক্ষ মালিক আমরা তারেক রহমানকে ধরে নিলাম। আচ্ছা আচ্ছা হুম খাম্বা কত টাকার কাজ করছিল? হাইপোথেটিক 102 কোটি টাকার কাজ করছিল মাত্র। মাত্র। 102 কোটি টাকা। মূল কাজটা, মূল টাকাটা কে নিল? আওয়ামী জেমকন লীগের নেতা কাজী সাহেব। জেমকন জেমকন। বদনাম কার হইলো? এখন পর্যন্ত খাম্বা বা খুঁটির নাম শুনলে মনে হয় তারেক রহমান সব খুঁটি খেয়ে ফেলেছে। হুম। আচ্ছা এই প্রসঙ্গে এই যে না, আরেকটা এটা কথা। এই প্রসঙ্গে আমি আরেকটু শেষ করি, এখানে আমি শেষ করি, এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এখন এই যে দেখেন 102 কোটি টাকা খাম্বা, এবং সেটার বদনামের ভাগিদার তারেক রহমান। এই যে তারেক রহমানকে বদনামের ভাগী করার জন্য একটা অ্যাসাইনমেন্ট ছিল একটা গ্রুপের হাতে। আমি আপনাকে বলছি, যারা যে গ্রুপটা হাওয়া ভবন তৈরি করে। হুম আমি চ্যানেল ওয়ানে কাজ করতাম। হুম চ্যানেল ওয়ানের এমডি ছিলেন গিয়াসউদ্দিন আল মামুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং চ্যানেল ওয়ানে একজন বড় কর্তা ছিলেন, তার নাম ছিল অদিতি সেনগুপ্ত। আচ্ছা অদিতি সেনগুপ্ত হচ্ছে, আমরা গান শুনি না অর্ণব, অর্ণবের বোন, এবং তপন চৌধুরীর বড় ভাই স্বপন চৌধুরীর মেয়ে। আচ্ছা আচ্ছা। উনি ওখানে, উনি
তারেক মানে গিয়াসউদ্দিন মামুন ভাই আমরা বান্ধবী হিসেবে জানতাম, শুনেছি পরবর্তী তাদের বিয়ে হয়েছে, আমি জানি না, এগুলো এগুলো ব্যক্তিগত হুম, বিষয়। হ্যাঁ, হ্যাঁ, তখন এগুলো আমি আমার চোখের সামনে দেখেছি যে তারেক রহমানকে দুর্নীতিবাজ এবং তাকে চরিত্রহীন বানানোর একটা অ্যাসাইনমেন্ট তাদের হাতে ছিল। হুম, খোয়াব নামে একটা রংমহল ছিল গাজীপুরে, যেটা গিয়াসউদ্দিন মামুনের বাড়ি। আচ্ছা, আপনি দেখবেন এখনো ফেসবুকে দেখবেন যে তারেক রহমানের সময়ে বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে নায়িকারা আসছে, এরা আসছে, ওরা আসছে, ওই খোয়াবে যেত। ও আমানুল্লাহ আচ্ছা, আমান থেকে শুরু করে বহুত, নিজাম ভাই, নাজিম ভাই, বহুতই মানুষই ওই ঘরে, ওই বাড়িতে গিয়েছিল। কিন্তু মজার বিষয়, তারেক রহমান সেই খোয়াবে কিন্তু একদিনও যান নাই। কিন্তু হুম, আপনার চোখের সামনে বদনাম কি? ওই নায়িকা আসছে, এই আসছে, কার জন্য আসছে? তারেক রহমানের জন্য আসছে। এই অ্যাসাইনমেন্টটা কার দ্বারা হয়েছে? ওই যে অদিতি সেনগুপ্ত, এই মাধ্যমটা দিয়ে হয়েছে, এবং এটা সরাসরি রয়ের কানেকশন। হুম। আরেকটা কথা প্রসঙ্গে, শেষ করি। হাওয়া ভবন আসেন, এই হাওয়া হুম, ভবনে আমি যেহেতু চ্যানেল ওয়ানে ছিলাম, আমি হাওয়া ভবনে আমার যাওয়ার সৌভাগ্য অনেকবার হয়েছে, বা দুর্ভাগ্য। হাওয়া ভবনটা ছিল হচ্ছে আলিয়াজগোল লবি, খুলনার হুম, উনার হুম, ভবন। ওইখানে তারেক রহমান বসতেন দোতলায়, হুম, এবং কোনোদিনও তারেক রহমানের রুমে ছাত্রদল বা কোনো নেতা নেত্রী রুমের কোনো প্রবেশাধিকার ছিল না। তাই নাকি? হ্যাঁ, নিচে একটা রুম ছিল, সেখানে বসতো সবাই, উনি নিচে এসে দেখা করতেন। ওনার পার্সোনাল রুমে কারোর অ্যাক্সেস ছিল না। যাওয়ার আমি নিজে, আমার এগুলো শোনার কথা না, এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা আমি আপনাকে বলছি। এবং ওই সময়টা আমি দেখেছি কিভাবে তারেক রহমানকে কালার করার জন্য অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করা হয়। এবং খেয়াল করেন, এইবার তারেক রহমান, এখন তো তারেক রহমানের অনেক ক্ষমতায়ন, এখন কিন্তু আপনি গত ১.৫ বছরে কি মামুনের নামটা একবারও শুনেছেন? গিয়াসউদ্দিনের মামুন? না, হুম। আমি শুনিনি। কারণ কি? তখন এত ক্লোজ বন্ধু, এখন নাই কেন? কোথায় আসলে মামুন এখন কোথায় আছে? ঢাকাতেই আছে। এখন চ্যানেল ওয়ান আবার শুরু হয়েছে। হুম, কিন্তু তারেক রহমানের সঙ্গে সেই যোগাযোগটা, সেই তারেক রহমান, এই ১৭ বছরে তারেক রহমানের তো অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু উনি বুঝতে পেরেছেন। এই বন্ধুত্বের এই সম্পর্কটা হয়তো ততটা উষ্ণ না, এখন কারণ আর এই নাই। জায়গাটা দিয়ে তো ওই তার ওই ব্লান্ডার গুলো হয়েছে। হুম, হুম, হুম। আচ্ছা, প্রসঙ্গে একটা কথা তুমি যেহেতু বললে যে এর এসব প্ল্যান ছিল। তো অনেকে আজকাল এটাও অভিযোগ করেন যে ভারতের সাথে নাকি তারেকের একটা গোপন আঁতাত হয়েছে। এই বিষয়টায় তুমি আসলে কতটা আলোকপাত করতে পারবা? হ্যাঁ, এটা ধরেন, বিষয়টা কি, যখন ভারত থেকে বলা হচ্ছে বিএনপি কে তারা সামনে, বিএনপির সাথে যদি সরকার গঠন করে তারা বিএনপির সঙ্গে কাজ করবে একসাথে, কূটনৈতিক ভাষা দিয়ে বলছে। এবং হুম, খালেদা জিয়া যখন খুব অসুস্থ, তখন তারেক রহমান আসছে না কেন, হুম, হুম, এটার একটা বড় ধরনের আওয়াজ ছিল মার্কেটে। এবং তখন কিন্তু তারেক রহমান একটা স্টেটমেন্ট দিয়েছিলেন ফেসবুকে, হুম, হুম, বলেছিলেন যে তার আশাটা একা তার হাতে না, অনেক কিছুর উপর নির্ভর করে। তার পরবর্তীতে কিন্তু বাজারে একটা রিউমার উঠে যে তাহলে কি বাধাটা কে, ভারত? হুম, হুম, আপনি কিন্তু এটা, এই বিষয়গুলো কিন্তু টোটালি হাইপোথেসিস। এবং হয় কি, আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন জনের কাছ থেকে জানি, শুনি, নির্ভরশীল সূত্র, অনির্ভরশীল সূত্র, এভাবে নানা ভাবে। এখন দেখেন, ভারত, ভারত তো বাংলাদেশের পাশে একটা বৃহৎ দেশ। হুম, হুম। বাংলাদেশের রাজনীতিতে ভারত আদিকাল সারা জীবনই ফ্যাক্টর ছিল, এখনো ফ্যাক্টর। এটা কিন্তু অস্বীকার ফ্যাক্টর। করা যাবে না। এটা আপনি অবশ্যই আপনি আমাদের ইগনোরও দেশের করতে ৩ পারবেন না। দিকে ভারত। হ্যাঁ। আপনি তাকে ইগনোরও করতে পারবেন না। কিন্তু আপনি কি করতে হবে? আপনাকে হ্যান্ডেল করে চলতে হবে। আপনার ডিপ্লোম্যাট। কূটনীতি দিয়ে আপনার আপনার পাওনাটুকু আদায় করতে হবে। যেভাবে জিয়াউর রহমান কিন্তু পানি চুক্তি করেছিলেন গ্যারান্টি ক্লজ সহ। সম্পর্ক তো খারাপ করেন নাই। জিয়াউর রহমানের সময় কিন্তু সার্ক গঠিত হয়েছে, এবং সেই সার্কে কিন্তু ভারত, পাকিস্তান সবাই ছিল। বাংলাদেশের প্রথম সার্ক সম্মেলনটা হয়। বাংলাদেশ ছোট তখন দেশ। ছোট দেশ। কিন্তু সম্পর্ক তারপরেও খারাপ নিজেদের করে করে নাই নিজের কিন্তু। সে সময় বাংলাদেশ ছোট দেশ হলেও নিজের সম্মানটা অনুভব করা যেত। অনুভব করা যেত। হ্যাঁ, এই যে অনুভবের জায়গাটা, সেটা ভিন্ন। এখন আমি ধরে নিচ্ছি ভারত থেকেই ঝামেলা করা হয়েছিল তারেক রহমানের আসা। কারণ তারেক রহমান নিরাপত্তা ঝুঁকিও তো আছে। অবশ্যই। এবং দেখেন, তারেক রহমান আসার পর তাকে এসএসএফ এর সিকিউরিটি দেওয়া হয়েছে। এসএসএফ এর সিকিউরিটি দেওয়া হয়েছে, যেটা প্রাইম মিনিস্টারকে, প্রধানমন্ত্রীকে দেওয়া হয়। হুম, হুম। এটা কেন দেওয়া হয়েছে? তার নিরাপত্তা ঝুঁকি আছে বলেই দেওয়া হয়। অবশ্যই। হুম, এবং হুম, এই বিষয়টাতে একটা নেগোসিয়েশন তো হতেই পারে। নেগোসিয়েশনটা কি হতে পারে? যে তারেক রহমানকে হয়তো তারা বলতে পারে, ভারতের ভারত বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন ভারতের মূল কনসার্ন ছিল, ভারত মনে করত হুম, সেভেন সিস্টারে যে স্বাধীনতাকামী গোষ্ঠী, ওরা বিচ্ছিন্নতাবাদী বলে, তাদেরকে বাংলাদেশ সরকার ব্যাক করে, ব্যাকআপ করছে। সহায়তা দেয়।
এবং তার পিছনে যথেষ্ট কারণ ছিল। আপনারা জানেন যে পরশ বড়ুয়া আপনার আসামের একজন বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী নেতা, উনি কিন্তু বাংলাদেশে ছিলেন এবং হুম তাকে কিন্তু শেখ হাসিনার সময় তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় এবং তখনই কিন্তু বন্দি বিনিময় চুক্তিটা দুই দেশের মধ্যে হয়, হুম যে চুক্তির আওতায় আমরা এখন কিন্তু চাচ্ছি যে শেখ হাসিনাকে তোমরা ফেরত দাও। হুম ফলে এখন বিএনপি বলতেই পারে যে দিন অনেক পরিবর্তন হয়েছে, ওইসব বিষয়টা আমরা দুজন মিলেই আমাদের দুই দেশকে আমরা উন্নতি করব, পরস্পরকে সাহায্য করব। এটা কি হতে পারে না? এবং এটা হয়তো উচিত। অবশ্যই। হুম এই গ্যারান্টি যদি দিয়েও থাকে, সেটা কি হুম ভুল? সেটা না, নিশ্চয়ই ভুল না। না। তো আমরা অনেক, অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুমি আমাদেরকে বললে এবং আমরা অনেক ইনসাইট পেলাম। কিন্তু এখন একটু নির্বাচন নিয়ে কথা বলতে হুম, চাই। নির্বাচনকে ঘিরে আমাদের ইসলাম ধর্মভিত্তিক দল জামাত এবং বিএনপি এই ২ টি দলই এই মুহূর্তে নির্বাচনের ২ টি বড় দল। পাশাপাশি এনসিপিও আছে। তো এই ৩ টি দল কিভাবে তাদের প্রচারণা এবং প্রচার কার্য বা ইশতেহার দিয়ে যাচ্ছে এবং নির্বাচনের হাওয়াটা আসলে কেমন? এটা একটু বোঝার চেষ্টা করছি। আচ্ছা, বাংলাদেশের নির্বাচনে এইবারে বাদে এইবারই প্রথম সবসময় নির্বাচন কি হয়, আওয়ামী লীগ না বিএনপি, আওয়ামী লীগ না বিএনপি। হুম, কিন্তু এবার যেহেতু আওয়ামী লীগ নাই, এবারে কিন্তু বিষয়টা ভিন্ন। হুম, আমরা জানি যে এনসিপি এবং জামাত একটা জোট করেছে। হুম, দেখেন, এনসিপি কে নিয়ে মানুষের প্রত্যাশার জায়গা কিন্তু অনেক বড় ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি জামাতের সঙ্গে জোট করে আত্মহত্যা করেছে। অবশ্যই, কারণ অবশ্যই। দেখেন, আমরা কি বলি জামাত এনসিপি জোট, এনসিপি জামাতের সাথে জোট করেছে। কেউ হুম, কিন্তু বলে না জামাত এনসিপির সাথে জোট করেছে। তার মানে হুম, কি, জামাতের আমব্রেলার নিচে এনসিপি ঢুকে গেল এনসিপি এলো। এবং জামাতের যে রাজনীতি, সেই হুম, রাজনীতি লোকে পছন্দ করে না। এবং ৭১ সালে জামাতের যে ভূমিকা, সেটাও অনেকেই পছন্দ করে না, বেশিরভাগ মানুষই পছন্দ করে না। না পছন্দ করার আসলে তো কোনো কোনো কারণও অ নাই। হ্যাঁ। হ্যাঁ, এখন এনসিপি কি করতে পারতো, বিএনপি যদি ক্ষমতায় আসে, উহু, বাংলাদেশের মতো একটা দেশকে, যে দেশের সমস্যার শেষ নাই, সেই দেশকে পরিচালনা করে জনপ্রিয়তা ধরে রেখে কন্টিনিউ করা বিএনপির জন্য কঠিন হতো, বিএনপির জনপ্রিয়তা কমতো। উহু, সেই জনপ্রিয়তা কমলে সেই জায়গাটাকে দখল করতে পারতো উহু। এনসিপি। এনসিপি তো এখনই ক্ষমতা আসা দরকার নাই। তবে একটা কথা আমি তোমাকে বলি, সরি টু ইন্টারাপ্ট। হুম। সেটা হচ্ছে যে জামাতের সাথে একসময় বিএনপি জোট করেছিল ২০০১ সালে এবং তার আগে এরশাদের সময়ে আওয়ামী লীগ সরকারও আওয়ামী লীগ দলটিও জামাতের সাথে জোট করেছিল। 96 তেও তাই। এখন আবার হ্যাঁ, এখন আবার এনসিপি জামাতের সাথে জোট করল। তো জামাতের সাথে জোট করে নাই এমন দল তো আসলে নাই। এখানে কিন্তু এখানে একটা কথা বলি, একটু কথা ভুল আছে। উহু, জামাতের সাথে এনসিপি জোট করেছে, আর এর আগে বিএনপির সাথে জামাত জোট করেছিল। আওয়ামী হ্যাঁ, লীগের সাথে জামাত জোট, পার্থক্যটা কিন্তু অনেক, ছোট দল এবং বড় দলের একটা অনেক পার্থক্য। পার্থক্য। তখন বিষয়টা কি দাঁড়ায় যে জামাতি তো, এখন কি হচ্ছে, জামাতি আসল নিউক্লিয়াস, এনসিপি এসে লাগলো সাথে। আর আগে কি ছিল, বিএনপি নিউক্লিয়াস, বিএনপির সাথে এসে লাগলো। হুম, হুম, আজকে হুম, ধরেন জামাত যদি ক্ষমতায়ন হয়, ধরেন হাইপোথিসিস, হুম, হুম। এনসিপি কে একটা বড় একটা মন্ত্রিত্ব দিবে। কিন্তু আচ্ছা, যখন ২০০১ সালে বিএনপি জামাত জোট করে নির্বাচন করলো, বিএনপি কিন্তু তাকে ২টা সর্বোচ্চ দিছিল। কিন্তু যদি উল্টা হতো, জামাতের সাথে বিএনপি জোট করতো, তাহলে হয়তো বিএনপি ২টা পাইতো। আমি পার্থক্যটা বুঝাতে পারছি? অবশ্যই। তো এই প্রসঙ্গে আরেকটা কথা জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বাংলাদেশে যখন ইসলাম ধর্মভিত্তিক দলের উত্থান ঘটে, তখন স্বাভাবিকভাবেই যারা ইসলাম ধর্ম অনুসারী নন, তারা কিছুটা সংশয় বা শঙ্কায় থাকেন। এবং অ্যা সেই সেইরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এত কাল ধরে এই ইসলামী দলের বিরুদ্ধে যেই দলটির অবস্থান কঠোর ছিল অর্থাৎ আওয়ামী লীগ, এই অমুসলিম দলটি অমুসলিম যে ভোটার গোষ্ঠী ছিলেন তারা সবসময় আওয়ামী লীগের সাথেই থাকার চেষ্টা করেছেন এবং আওয়ামী লীগকে একটা ভরসার জায়গা মনে করেছেন। এটা খুবই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ সবসময় খুব যদিও তারা একসময় জোট করেছিল ৯৬ এ জামাতের সাথে, তারপরেও জামাতের অবস্থানের বিরুদ্ধে তারা মৌখিকভাবে সবসময় সোচ্চার ছিল। কাজেই তাদেরকে সবাই বিশ্বাস করত, অমুসলিম সংখ্যাগোষ্ঠী, জনগোষ্ঠী তাদেরকে বিশ্বাস করত। কিন্তু এখন নির্বাচনী মাঠে আওয়ামী লীগ নেই। তো এই যে অমুসলিম জনগোষ্ঠী, তাদের ভোট কি বিএনপিতে আসবে বলে মনে হচ্ছে? নাকি তারা ভোট দিতেই যাবে না? কি মনে হচ্ছে? আহ, আমরা যদি, আপনি যেটা বলেন আওয়ামী লীগকে তারা বন্ধু ভাবতো, আওয়ামী লীগের সময়, আপনি যদি বিএনপির সময় এবং আওয়ামী লীগের সময় দুটো সময়কে তুলনা করেন, আপনি দেখবেন নির্যাতনের পরিমাণ তাদের
প্রতি আওয়ামী লীগের সময় কিন্তু কোনোভাবেই বিএনপি সময় চেয়ে কম ছিল না, উপরন্তু বেশি। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, আপনি যদি দেখেন, কম না। ফলে তারা যেটা মনে করতো, তাদের মনে করাটাই প্রথমে কিন্তু একটা ভুল ছিল। হুম হুম মনে করার, এই মনে করার পেছনে ভারত একটা ভাইটাল প্লেয়ার। ভারত একটি ভাইটাল প্লেয়ার। এইখানে তাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আমি মনে করি ব্যক্তিগতভাবে। এই নির্বাচনে তাদের কি অপশন? অবশ্যই তাদের অপশন হওয়া উচিত বিএনপির পক্ষে থাকা। হুম এবং আপনি হুম জানেন বিএনপি স্বাধীনতার পর থেকে এখন, বিএনপির জন্মের পর থেকে বিএনপি কিন্তু বাংলাদেশে একমাত্র সত্যিকারের মধ্যপন্থী লিবারেল পার্টি। হুম হুম। না, আওয়ামী কথা লীগও কিন্তু মোর ডানপন্থী। কখনো দেখেন, কখনো চরমপন্থীও কখন হয়েছিল। কোন চরমপন্থী, যেমন ধরেন একটা একটা উদাহরণ দেই পার্থক্য। বিএনপি কোনো আইডেন্টিটি পলিটিক্স করে না। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ করে। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে এর আন্ডারে আপনি বাঙালি, ক্ষুদ্র জনগোষ্ঠী, সব ধর্মের মানুষ সবাইকে পাচ্ছেন। আওয়ামী লীগ কি করে? বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে। বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি আপনি যখন করবেন, তখন ক্ষুদ্র গোষ্ঠীগুলা তার ইগনোর ফিল করতে পারে। ইগনোর যেমন ফিল করতে পারে পাহাড়ি জনগোষ্ঠী পাহাড়ি বলে যে জনগোষ্ঠী। আমরা তো এবং বাঙালি নই। যার ফলাফল কিন্তু আমরা 80-র দশকে কিন্তু দেখেছি পাহাড়ে। জামাত ইসলামের কথা যদি বলি, তারা তো ইসলামকে নিয়ে রাজনীতি, সেটাও তো একটা আইডেন্টিটি পলিটিক্স। যখন জামাত ইসলামী যদি আরো ক্ষমতায়ন হয়, তাহলে যারা নন মুসলিম আছেন তারাও তো ইগনোর ফিল করতে পারে। ধরেন কোনো কিছু না হলেও তারা মনে করবে ওটা আমাদের না, কারণ ওখানে নামের শব্দ ওরা ইসলামিক রাজনীতি, আমি তো ইসলামিক না। এই অবশ্যই, ভাবনাটা তার মধ্যে আসতেই পারে। এই অবশ্যই। এটা স্বাভাবিক। এখন এবং ধরেন, আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যদিও অমুসলিম জনগোষ্ঠী আওয়ামী লীগকে তাদের বন্ধু দল মনে করত এবং বিশ্বাস করত যে এই দলটি তাদের সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারবে, কিন্তু তাদের সময় তাদের উপর নির্যাতন বেশি হয়েছে। তবে ওই আওয়ামী লীগ সবসময় বলে আসে যে ওই নির্যাতন আসলে আওয়ামী লীগের লোকজন করেনি, বিএনপির লোকজন করেছে তাদের ফেস ভ্যালুটা নষ্ট করার জন্য, সেটা অন্য বিতর্ক। কিন্তু যেটা হয়েছে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনাকে বলা হতো কওমি জননী, কারণ উনি ইসলামিক দলগুলোকে এবং ইসলামিক সংগঠনগুলোকে অনেক পৃষ্ঠপোষকতা দিয়েছেন, যা নাকি তাদেরকে অনেক শক্তিশালী করেছে। আপনি দেখেন, উনি কিন্তু কওমি মাতা হয়েছেন। উনি মাথায় হিজাব দিয়েছেন, হাতে তসবি দিয়েছেন। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া নির্বাচনের দুই পাশে মন্ত্রিসভায় দুই পাশে দুই হুজুর বসাও কিন্তু তার বেশের কিন্তু সামান্য পরিবর্তন করেন নাই। আপনি খেয়াল আছে? হুম কোনো ধরনের পরিবর্তন করেন নাই। তিনি হুম যেমন ছিলেন তেমনই ছিলেন। তার প্রয়োজন হয় না হাতে তসবি নিয়ে দেখানো যে আমি তসবি গুনতেছি। তার প্রয়োজন হয় না মাথায় একটা হিজাব পরে। আমরা কিন্তু খালেদা জিয়ার নাম হলে আমরা সবসময় বলতাম খুব ফ্যাশনেবল, খুব বলতাম। উনি কিন্তু ওই জায়গা থেকে এক বিন্দু সরেন নাই। আর তাছাড়া বিএনপির একটা শক্তিশালী দিক আছে, সেটা হচ্ছে যে বিএনপি মানুষের সূক্ষ্ম অনুভূতিকে নিয়ে অথবা সূক্ষ্ম অনুভূতিকে জিম্মি করে রাজনীতি করে না। যেমন করে নাই। জামাতে ইসলামী এখন বলছে যে যারা ইসলামিক মনোভাবাপন্ন মানুষ, যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে, তাদের উচিত জামাত বিশ্বাস করা। এটা তো এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল, যেটা অনেক সময় মুক্তিযুদ্ধের চেতনা নিয়েও করা হয়, যে যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা কিছুতেই আওয়ামী লীগকে অপছন্দ করতে পারবে না, যদিও আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করছে। তো এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইলিংটাকে তুমি আসলে কিভাবে বিশ্লেষণ করতে চাও? আমি প্রথমে বলি, জামাত যে রাজনীতিটা করছে সেটা সম্পূর্ণ ধোঁকাবাজি রাজনীতি। জামাত বলতেছে তার নারী নেতৃত্ব মানে না। তাহলে তোমরা কেন খালেদা জিয়ার নেতৃত্বে সরকারে গিয়েছিলে? আর আজকে 2026 সালে যদি বলি আমি নারী নেতৃত্ব মানি না, সেই দলের তো অস্তিত্ব থাকা উচিত না। তারা স্বাধীনতা নিয়ে তাদের অবস্থান এখন স্পষ্ট করে না। কিন্তু হয় তারপর কি যখন আরেকটা জিনিস দেখেন, আজকে তারা বলতেছে, এমনও শোনা গেছে যে জামাতে ভোট দিলে নাকি ভেস্তে চলে যাবে মানুষ। তার মানে রাজনীতিতে নির্বাচনী প্রচারণার তারা ধর্মকে ব্যবহার করতেছে, এটা কিন্তু আচরণ বিধির সম্পূর্ণ বিরুদ্ধ। সেটাই এটা কিন্তু তারা করতে পারে না। না, মানুষের ইমোশন নিয়ে তারা খেলতেছে। ইমোশন নিয়ে খেলার আগুন নিয়ে খেলা কিন্তু একই জিনিস। আমরা আমাদের আয়োজনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তো শেষ প্রান্তে এসে আমি তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে বর্তমান নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। দীর্ঘদিনের একটি দল, অনেক বড় একটা দল ক্ষমতায় নির্বাচনের মাঠে এখন নেই। তো এই বিষয়টাতে কি মনে হচ্ছে, আওয়ামী লীগ কি আর কোনোদিন ফিরে আসতে পারবে না?
দেশের জনগণ কি আওয়ামী লীগকে ছাড়াই অভ্যস্ত হয়ে যাবে না কি? আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ আছে, দল নিষিদ্ধ না কিন্তু। হুম, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আছে, তাই তারা এবারে নির্বাচনে অংশ নিতে পারছে না। হুম, হুম, হয়তো আওয়ামী লীগ দলটা আছে, এবং আপনি দেখেন আপনার আশেপাশে, আপনি দেখেন আপনি কিন্তু আওয়ামী লীগের সমর্থক পাবেন, অন্ধ সমর্থক পাবেন। তো হুম, এখনো বাংলাদেশি সোসাইটিতে আমার ধারণা অন্তত 15% আওয়ামী লীগ সমর্থক আছে। হুম, হুম, যখন এই সমর্থকটা থেকে যায়, এটা অন্তর্নিহিত শক্তি হিসেবে কাজ করে, এবং আমার মনে হয় এই শক্তি অচিরেই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনবে। অবশ্যই, কারণ অবশ্যই। ধরেন সামনের দিনগুলোতে বিএনপি যদি ক্ষমতা আসে, আর জামাত তো বিরোধী দল হিসেবে জামাত তো অতখানি শক্তিশালী হবেও না কখনো, আমি মনে করি। হুম, এটা হুম, আমার ব্যক্তিগত মত। ফলে ওই যে শূন্যতাটা রয়ে যাবে কিন্তু, একদিকে শূন্যতা, হুম, হুম। অন্যদিকে কিছু মানুষের অকৃত্রিম ভালোবাসা আওয়ামী লীগের প্রতি, এটা আওয়ামী লীগকে নিয়ে আসবে। বাংলাদেশের রাজনীতিতে এই জায়গাটা পূরণ করতে পারতো বাম রাজনীতি, কিন্তু বাম রাজনীতি তারা নিজেদেরকে নিজেই ধ্বংস করে দিয়েছে। আর একটা জিনিস আমি বলি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যখন উপস্থিতি ছিল, তখন একটা ব্যালেন্স ছিল আওয়ামী লীগ আর বিএনপি। তাতে করে হতো কি, এই জামাতের মতো দলগুলা যারা ইসলামকে নিয়ে রাজনীতি করে বা আইডেন্টিটি পলিটিক্স করে, তাদের উত্থানের জায়গাটা খুব সরু ছিল। এবং আমি আওয়ামী লীগের বহুত নেতা নেত্রীকে একসময় আমি যখন কাভার করতাম, সাংবাদিকতা বলতাম যে আপনারা বিএনপিকে ধ্বংস করতে চান কেন? বিএনপি যদি ধ্বংস হয়, তাহলে তো জামাতের সুবিধা, জামাত একটা বড় স্পেস পাবে। আজকে তাদের অপকর্মের জায়গায় তারা নাই, ফলে সেই স্পেসটা তো ওরা নিয়ে নিচ্ছে, যেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না হয়তো, আমি মনে করি ব্যক্তিগতভাবে। তবে একটা কথা কি, একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে আসলে দেশ যে কিভাবে চলে সেটা আমরা হয়তো এই নির্বাচনের পরে প্রত্যক্ষ করতে পারবো যদি বিএনপি জিতে। হ্যাঁ, একটা জিনিস কি, শক্তিশালী গঠনমূলক বিরোধী দল, আওয়ামী লীগের মতো গোয়ার বিরোধী দল না। আওয়ামী লীগ সামনে রাজনীতি যদি আসতে চায়, আরেকটা জিনিস তাদের পরিবর্তন করতে হবে, তাদের গোয়ার তুমি তাদের অ্যাটিটিউডে হুম, পরিবর্তন করতে হবে, হুম, সহনশীলতা নিয়ে আসতে হবে বাংলাদেশের রাজনীতিতে। হুম, হুম। সেটা যদি না আসে, তাহলে কিন্তু থাকবে না। আরেকটা জিনিস কি, 80 বছরের পুরানো দল, মুসলিম লীগ তো একসময় অনেক শক্তিশালী দল ছিল, মুসলিম লীগের অনেক ভূমিকা এই শক্তিশালী। উপমহাদেশে কম ছিল না। না, তো সেটাই। মুসলিম লীগের কি দশা হয়েছে? বাংলাদেশে তো নাই। ভারত পাকিস্তানে সেখানেও কি খুব হুম, শক্তিশালী অবস্থা আছে? না, না। সেটা বলা যাবে আমি না। বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশে নাই হয়ে গেছে। এক্সাক্টলি। ফলে যে মানে টিকিয়ে থাকতে হলে সময়ের চাহিদা, মানুষের চাহিদা এবং রাষ্ট্রের চাহিদা পূরণ করে তাকে টিকতে হবে বাংলাদেশে। প্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজনের একদম শেষে। তো সব শেষে আমি সালাউদ্দিন মাহমুদ মিম তোমার কাছে জানতে চাইবো যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি চারা গাছ রোপণ করেছিলাম অনেক প্রত্যাশা নিয়ে, যে এই চারা গাছটি একদিন মহিরুহু হবে, আমাদের গণতন্ত্রের ছায়া দিবে, দেশ থেকে আহ আহ, একনায়কতন্ত্র যেটা সেটা চিরদিনের মতো নির্মূল করবে এবং নিষ্ঠুরতার রাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে। তো সেই চারাগাছ আজকে কতটা যত্ন পেয়েছে এবং কতটুকু বড় হয়েছে, সে বিষয়ে যদি কিছুটা বলো যে জনগণের প্রত্যাশা আসলে কতটা পূর্ণ হয়েছে? এতগুলো সন্তানের জীবনের বিনিময়ে, এতগুলো কষ্টের বিনিময়ে, এতগুলো রক্তের বিনিময়ে পাওয়া এই একটা একটা জিনিস আন্দোলনের এখানে প্রথমে বলি, ধরেন আপনি প্রত্যাশা, হতাশা কখন তৈরি হয় দেখেন, যখন প্রত্যাশাটা অনেক বড় হয়। হুম, এখন সেই প্রত্যাশা অনুযায়ী যদি আপনি প্রাপ্তি না পৌঁছাইতে পারেন, মানে প্রাপ্তির সঙ্গে প্রত্যাশার গ্যাপ যত বড়, হতাশার পরিমাণ তত বেশি। ফলে প্রত্যাশা আপনাকে করতে হবে বাস্তবসম্মত। আপনি 5ই আগস্টের মধ্য দিয়ে মনে করতে পারেন না পৃথিবীর শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ বাংলাদেশ হয়ে যাবে। আপনাকে দেখতে হবে বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব কি, বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা কি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি, বাংলাদেশের অর্থনীতি কোথায় আছে, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কি, দীর্ঘদিনের বাংলাদেশে বয়ে আনা যে জঞ্জাল, সেগুলোকে আমি কিভাবে দূর করব, সব কিছুকে আপনি কনসিডার করবেন, বিবেচনায় নিয়ে তখন আপনি প্রত্যাশাটা যদি করেন, তাহলে দেখবেন প্রাপ্তির সঙ্গে প্রত্যাশার গ্যাপ কম হবে। এবং যখন প্রাপ্তির সঙ্গে প্রত্যাশার গ্যাপ কম হবে, তখন আপনার ভিতরে অশান্তি কম হবে। এবং অশান্তি যখন কম হবে, তখন আপনি সামনে আরো এগোনোর স্বপ্ন দেখবেন এবং কাজ করতে পারবেন। একটা আশার ঠিক। জিনিস হচ্ছে বাংলাদেশের ইয়াং সমাজ, তরুণ সমাজ। আপনি শুরুতেই বলেছেন যে আজকে যে ছেলেটা, যে মানুষটা, যে ব্যক্তির বয়স 35 বছর, সে কিন্তু জীবনে প্রথম ভোট দিবে বাংলাদেশে। তার মানে 35টা বছরে কিন্তু সে ভোট দেয় নাই।
ফলে তার প্রত্যাশার কথা চিন্তা করেন, তার প্রত্যাশা কিন্তু অনেক উপরে। সেই প্রত্যাশা, এবং আরেকটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে এই 5ই আগস্টের মধ্যে দিয়ে কেউ চিরস্থায়ী না। এইটা কিন্তু সেটাই। এই এইটা কিন্তু মেসেজটা অনেক বড় সামনের একটা। রাজনৈতিক দলগুলোকে এই শিক্ষাটা নিতে হবে। এবং আপনি দেখেন আমরা যদি বিএনপির কথা বলি, বিএনপি আমরা ধরে নিচ্ছি বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির প্রধান যিনি তারেক রহমান, আপনি খেয়াল করেন গত 1.5 বছরেই যদি তার বক্তব্যগুলো শুনেন, আপনি খেয়াল করেন বাংলাদেশের রাজনীতিবিদদের যে ট্র্যাডিশনাল বক্তব্য তার থেকে অনেক পরিবর্তন হয়েছে। অবশ্যই, পরিবর্তন তো এমনি অবশ্যই। এমনি হয় নাই, কারণ তারা বুঝতে পারছে সময়ের চাহিদাই এটা, এবং জনগণের প্রত্যাশার প্রত্যাশা এইটাই। অনুযায়ী তারা আসলে হ্যাঁ, নিজেদেরকে ওই ওবায়দুল পরিবর্তন কাদের যেভাবে করছে। বক্তৃতা দিতেন, শেখ হাসিনা যেভাবে মানুষ খালেদা জিয়াকে গালিগালাজ করে ওইগুলো মানুষ পছন্দ করে না, এটা তারা বুঝতে পারছে। এবং এটা এই কাজ বুঝতে পারাটা যদি কন্টিনিউ করে, তাহলে দেখবেন যে সামনের দিনগুলোতে ভালো কিছু হবে। আর একটা জিনিস, বাংলাদেশে ওই প্রথমে যেটা বলেছিলাম যে এই রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, বিচার বিভাগ সহ অন্যান্য, এবং নির্বাচনটাকে যদি সুষ্ঠুভাবে হতে দেয় 5 বছর পর পর, অবশ্যই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছাবে। ইনশাআল্লাহ। দর্শক, জীবনানন্দ দাশ লিখেছিলেন, আমার খুব প্রিয় একজন কবি, লিখেছিলেন যে আলো অন্ধকারে যাই, মাথার ভেতর স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে। দর্শক, আমরা যারা প্রবাসে থাকি, আমরা যেখানেই যাই, আমাদের মাথার মধ্যে এই বোধের জায়গাটায় সবসময় দেশ থাকে। দেশের জন্য সবসময় চিন্তা থাকে। দেশের জন্য ভালোবাসা থাকে। এবং আপনারা যারা দেশে আছেন, তাদের জন্য আমাদের চিন্তা থাকে, ভালোবাসা থাকে। আপনাদের ভালো মন্দের জন্য আকাঙ্ক্ষা থাকে। তো সেই সমস্ত প্রত্যাশাগুলো পূরণ হবে এই নির্বাচনের মাধ্যমে। এই স্বপ্ন নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করছি। গাজী সালাউদ্দিন মাহমুদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। এবং দর্শক, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরবর্তী আয়োজনে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক শুভরাত্রি। ইউ। শুভরাত্রি।